তেনাকেও স্বপ্ন দিয়েছিলেন, বলছে আমার স্বপ্নে ঠাকুমা অনেকবার এসেছে। এগুলো অবাস্তব জিনিস না, পুনর্জন্ম হয়, 100% হয়। যেটা জন্ম ছকের থেকেও বেশি ভাইটাল বাস্তু। বাস্তু ভিজিটে গিয়ে কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়েছে? যেমনি একটা মানুষ দাঁড়িয়ে থাকতে যেরকম ও ঝাঁপায়, ওই রকম ঝাঁপাচ্ছে আর ডাকছে। ওই যে গৃহকর্তাটা মারা গেছেন, তিনি ওখানে প্রেজেন্ট আছেন। তারপরে একদিন পোষ্যটা মারা গেছে, বললো তারপর থেকে ওই বাড়িতে ওরা থাকতে পারছিল না। কোথাও গিয়ে এটা তাদের হ্যালুসিনেশন নয়? তন্ত্রবিদ্যাটা কিন্তু সম্পূর্ণ গুপ্ত। একটি মেয়েকে বলছে আমি বাথরুম থেকে বেরোচ্ছি, পিছন থেকে এরকম ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আচ্ছা, অনেকে বলে যে বাড়িতে নাকি অ্যাকোরিয়াম রাখছে। আমি অ্যাকোরিয়ামের পক্ষপাতী নই। মায়ের দিকে যে আমি তাকাচ্ছি, আমি মায়ের দিকে তাকাতে পারছি না। একটা তীব্র জ্যোতি চারিদিকে ঠিকরে বেরোচ্ছে। তো তুমি বললে বিশ্বাস করবে না, ওই পদ্মটা 1 মাসের ওপরে পদ্ম যেমনি ছিল তরতাজা তেমনিই ছিল। দেখো, রাহু আমাদের ফটকা একটা দান দেয়। রাহু যদি খুব অ্যাক্টিভ থাকে, পজিটিভ থাকে, তাহলে ফটকা দান তুমি পেয়ে যাবে। এটা কত সহজ একটা রেমেডি, মানে আমি এটা জাস্ট ভাবতে পারছি না যে কিভাবে এটা ক্যালকুলেট হয়। পিঁপড়েকে খাইয়ে কিভাবে ভাগ্যের দরজা খোলা যায়। বড় বড় বিজনেসম্যানরা ওরা মানে এভরিডে সকালে উঠে মাছকে খাবার দেয়। মামা খাপার যে শিষ্য ছিল শঙ্কর ভাই, উনি উনি অনেক বছর বেঁচে ছিলেন তারাপীঠে। বলছে উনি চা খেয়ে ওই খুঁড়িটা ফেলে দিল, ওই খুঁড়িটা যে কুড়িয়ে নিল তার ভাগ্য খুলে গেল। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। আজকে আমরা যাকে পেয়েছি তিনি কিন্তু গোসাই ঠাকুরের আড্ডায় নতুন একেবারেই নয়। তার আগের ভিডিওটা আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন এবং যথেষ্ট কমেন্ট করেছেন, সেই নিয়ে শুরু করব আজকের এপিসোড। তবে বলে দিই আজকের এপিসোডে কে আছে। গোসাই ঠাকুরের আড্ডায় আজকে আরো একবার গায়ত্রী মাতা। প্লিজ ওয়েলকাম টু গোসাই ঠাকুরের নমস্কার। আড্ডা। কেমন আছেন? আছি তারা মায়ের আশীর্বাদে, কামাখ্যা মায়ের আশীর্বাদে ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। আগের ভিডিওটাতে এত রেসপন্স পেয়েছেন, কি বলবেন? খুব মানুষ ওই ভিডিওটা দেখে খুব অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে। প্রচুর ফোন এসছে। তো সেই ফোনে অনেকেই অনেক রকম মানে অভিজ্ঞতা তাদের জানিয়েছে, বা আমি যেগুলো বলেছিলাম তোমার ওই এপিসোডে, যে মানুষ মৃত্যুর পরে আবার পুনর্জন্ম নেয়, তারই ফ্যামিলিতে কেউ ফিরে আসে। তো এটা নিয়ে আমাকে প্রায় 7-8 জন ফোন করেছে, যেটা সত্যি হয় এবং সেটা হয়েছে। তো বলি তাদের, ওনারা একদম। আমাকে অনেক মানে রিকোয়েস্ট করেছে, দিদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেকক্ষণ ধরে সবার সাথে কথা হয়েছে। তো তোমারই এখানে বেহালারই একজন দিদি ভাই, নামটা ভুলে গেছি, সরি দিদি ভাই। তো উনি আমাকে ফোন করলেন, তো বললেন ওনার মেয়ের জন্ম হয়েছে। ওনার শ্বশুর ছিলেন যিনি, তিনি তার মেয়ে রূপে এসছেন। আচ্ছা। উনি বলছেন, খুব আপ্লুত আমার সঙ্গে কথা বলছে, যে আমার শ্বশুর মশাইয়ের মধ্যে যা যা সিমটমগুলো ছিল, ওনার বিহেভিয়ার যেরকম ছিল, সব আমার মেয়ের মধ্যে পেয়েছে। এবং মেয়ে অপূর্ব সুন্দরী, ওর শ্বশুর মশাইও খুবই হ্যান্ডসাম, সুন্দর পুরুষ ছিলেন। আর মেয়ে রূপে জন্মেছে, ওনার মেয়ে জন্মেছে। তো বলছেন যে উনি যা যা খেতে ভালোবাসতেন, আমার মেয়ে সেগুলো ভালোবাসে। যেরকম মাঝে মাঝে ওনাকে ধমকাতেন, যে মেয়েও মাঝে মাঝে আমাকে ওরকম ধমকায়। এবং মেয়ে খুব পার্সোনালিটি সম্পন্ন, খুব গ্র্যাভিটি, মানে ঘ্যাম মেয়ের, প্রচণ্ড শিক্ষিত। শ্বশুরমশাইও ভীষণ শিক্ষিত ছিলেন। তো এটা উনি আমাকে বললেন, অনেকক্ষণ ধরে কথা হলো। তো এরকম আরও বললাম যে 7 জন মতো আমাকে ফোন করেছে। আর একজন দিদিভাই ফোন করলেন নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। তো ওই দিদিভাইও খুব আপ্লুত, যে আপনার ভিডিওটা দেখে আমার খুব ভালো লেগেছে, আপনার সাথে আমি একদম একমত। তো উনি বললেন ওনার যে ছেলে হয়েছে, সেই ছেলেটি ছিল ওনার হচ্ছে দিদিমা শাশুড়ি মারা গিয়ে তারপরে ওই ছেলেটি জন্মেছে। এবং দিদিমা শাশুড়ির মধ্যে যা যা সিমটম ছিল, উনি যা যা খেতে ভালোবাসতেন এবং ওনার যারা যারা প্রিয় মানুষ ছিল,
মানে ওই বাচ্চাটি নাকি তাদেরকে ভীষণই ভালোবাসে, যেমন তার মানে দিদিমা শাশুড়ির মেয়েকে ভীষণ ভালোবাসতো, তো ওই বাচ্চাটিও সেই মেয়েকে, তার সম্পর্কে ওদের ঠাম্মি হচ্ছে, তো এতটাই ভালোবাসে মানে চোখে হারায়। আচ্ছা। মানে এগুলো অনেক মানুষ হয়তো লেখে না এসব হয় না, গুজব, বিশ্বাস এগুলো করেন না। হয়তো তোমার কমেন্টসে লিখতে পারে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এগুলো সত্যি হয়। আরেকজন ফোন করলো তোমার বেহালা থেকেই, সম্ভবত তারাতলা থেকে। ওই দিদি ভাইয়ের নাম হচ্ছে মিনতি মিনতি আচ্ছা, গুপ্ত। ওই দিদি ভাই বলছে যে ওনার যে সন্তানটি জন্মেছে, ছেলে, ওনার হাজব্যান্ড মারা গেছে। আচ্ছা। তখন উনি প্রেগনেন্ট ছিলেন। ও! প্রেগনেন্ট যখন উনি হয়েছেন, বোধহয় ১-২ মাস পরেই বলল হাজব্যান্ডের ডেথ হয়ে গেছে। হাজব্যান্ড ওনাকে স্বপ্নও দিয়েছিল যে আমি তোমার কাছেই আসবো। তো যে ছেলেটি জন্মেছে বলছে পুরো ওর বাবার মতো দেখতে, মানে এক চুলও মানে কোনো ব্যতিক্রম নেই। বলছে বাবার যেখানে তিল ছিল ছেলেটিরও নাকি সেইখানেই তিল আছে। এবার সে যা যা খেতে ভালোবাসতো এই ছেলেটিও সেই সেম খেতে ভালোবাসে, আর প্রচন্ড শান্ত টাইপের ছিল। হুম, বলে আমার হাজব্যান্ড এত শান্ত ছিল, আমার এই ছেলেটি হয়েছে একদম বাবার ডিটো, একই রকম, একই একই রকম, স্বভাবের। একই স্বভাবের। তো এরকম হয়, এগুলো অবাস্তব জিনিস না, পুনর্জন্ম হয়, 100% হয়। হ্যাঁ, না হলে এত মানুষ কি করে বলছে? হ্যাঁ, তারা তো আমাকে ফোন করে এমনি ফোন করে বানিয়ে কিছু বলার দরকার হুম, প্রয়োজন নেই না। হুম, ওনারা কমেন্টসেও লিখেছে বললো, আমি কমেন্টসেও লিখে দিয়েছি, দিদিভাই দেখবেন আমার খুব ভালো লেগেছে আপনার এই এপিসোডটা, এটা সত্যি বাস্তবে হয়, হুম। অনেকে বিশ্বাস করে না কিন্তু হয়। আরেকজন ফোন করলো পার্ক সার্কাস থেকে, একটি ভদ্রলোক, অনেক বয়স হয়ে গেছে। তো উনি বলছে যে আমি এখন অনেক বয়স্ক, 75 আপ ওনার এজ। বলছে আপনার এপিসোডটা আমি দেখলাম, আপনাকে অনেক অনেক প্রণাম, অনেক অনেক প্রণাম। আমি বলছি আপনি আমার থেকে বয়সে বড়, আপনাকে প্রণাম, আপনি এরকম করবেন না। বলছে সত্যি আপনি সাক্ষাৎ দেবী রূপে আমি যেন দেখতে পেলাম, আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর আপনার এই যে কথাগুলো আমি খুব মন দিয়ে শুনেছি এবং এটা একদম সত্যি কথা। কারণ উনি উনি বললেন যে ওনার নাকি ঠাকুমা ছিলেন। আচ্ছা। বলে ওনার ঠাকুমা ছিলেন, ওনাকে ভীষণ ভালোবাসতেন। তো আমাকে চোখে হারাতো। আরো নাতি-নাতনিগুলো ছিল, কিন্তু উনি বংশের বড় ছেলে ছিলেন। তো সেই কারণে ঠাকুমার মানে একদম আদরের ছিল। বলে ঠাকুমার যা মানে সম্পত্তি, পয়সা বলো, হুম, ধন সম্পত্তি, গয়নাগাটি হলো সব আমাকে দিয়ে গেছে। আচ্ছা। ফলে আদার্স অন্য শরিকদের একটু রাগ স্বাভাবিক। থাকবেই। প্রাপ্য জিনিস যদি কাউকে বেশি দিয়ে দেয়, হুম, তার উপর একটু রাগ থাকবেই। ওই জন্য আমার শরিকদের সঙ্গে সেরকম ভালো সম্পর্ক নেই। কারণ আমার ঠাকুমার অনেক মানে বাড়ি বলো, যা কিছু সম্পত্তি, হ্যাঁ। প্রপার্টি সবই একে দিয়ে গেছে। হুম, যে ঠাকুমা মারা গেছে। ঠাকুমা মারা যাওয়ার পরে তার মেয়ে সন্তান জন্মেছে এবং তেনাকেও স্বপ্ন দিয়েছিলেন। বলছে আমার স্বপ্নে ঠাকুমা অনেকবার এসেছে, অনেকবার এসেছে এবং বিভিন্নভাবে আমার সাথে কথা হয়েছে স্বপ্নে। যে ঠাকুমা কেমন আছে, সে কি করছে, এবং সে আমাকে তাকে খোঁজ নিত যে সে কেমন আছে, যে এতটা ভালোবাসতো। এবং সে স্বপ্নে তো দেখতো বলে এমনিও আমি ফিল করতাম, এমনিও আমি বাড়িতে ঠাকুমাকে ফিল করতে পারতাম যে আমার যেন পাশে বসে আছে, আমি বসে আছি সোফায়, যেন আমার পাশে কেউ বসে আছে, হুম। এরকম ফিল করতাম। বলে ওনার মেয়ে স্বপ্ন দিয়েই এসেছে, বলছে আমার ঠাকুমা যেরকম ছিল আমার মেয়ে ঠিক সেম হয়েছে। মানে এত মানুষ অনেকেই অবিশ্বাস করেন। আবার এত মানুষ যখন এই ভিডিওটার আপনাকে পার্সোনালি হুম, ফোন করে একদম। জানিয়েছেন, তার মানে কোথাও না কোথাও তো আছে কিছু না সে তো কিছু। নিশ্চয়, দেখো অবাস্তব কথা তো আমরা এখানে এসে বলতে হুম, পারি না। বাস্তব যেগুলো সেগুলো হুম, নিয়েই কথা বলতে হয়। হুম, হুম। তো সেগুলো মানুষ প্রমাণ করে দেবে ঠিক, সত্যি কি মিথ্যে। ঠিক। আচ্ছা, আমি জানি আপনি তো বাস্তু ভিজিট করেন। এরকম হ্যাঁ। বাস্তু ভিজিটে গিয়ে কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়েছে? মানে খারাপ অভিজ্ঞতা? হুম। প্রচুর, প্রচুর। প্রচুর ফোন আসে বাস্তুর ব্যাপার নিয়ে। বাস্তু ভিজিট করতে যেতে হয় এবং যাই আমি। বাস্তু ভিজিটিং এ যাই। বাস্তু তো আমাদের জীবনে সবথেকে একটা মানে ভাইটাল ফ্যাক্টর। এটা আমি বরাবরই বলে থাকি। হুম, যেহেতু বাস্তুটার মধ্যে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার বাস করে, তাই না?
তো দেখো তুমি একটা বাস্তবে দেখো, যদি তোমার ভীষণ গরম লাগে তাহলে সেই গরমে কষ্ট পাচ্ছ, এই পাচ্ছ, একটা এসি যদি তুমি লাগিয়ে দাও তাহলে প্রত্যেকটা মেম্বার বেশ শান্তিতে হুম, থাকতে পারে, থাকতে ভালোভাবে পারবে। রিল্যাক্স ফিল করে, হুম, তাই না? তো এরকম বাস্তু যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা মেম্বারই মানে অস্বস্তিতে থাকে। তোমার কাজে বাধা হচ্ছে, তোমার শারীরিক অসুস্থতা হচ্ছে, অর্থ বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের প্রবলেম বাস্তু থেকে হয়, হুম, যেটা জন্ম ছকের থেকেও বেশি ভাইটাল বাস্তু। আমার এক্সপিরিয়েন্স এটা বলছে। দেখা যাচ্ছে জন্ম ছকে সব ঠিকঠাক, একদম পারফেক্ট আছে, কোনো কিছু খারাপ কিছু নেই, তবুও তার জীবনে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, কাউরির বিয়ে হচ্ছে না, কাউরির অর্থ আসছে না, কাউরির ব্যবসা হচ্ছে না, কাউরির চাকরি হচ্ছে না, জন্ম ছক কিন্তু ঠিক দেখাচ্ছে। দেখা যাচ্ছে তার বাস্তু থেকে প্রবলেমটা আসছে। আচ্ছা। তার মানে এবার বাস্তুটা নিয়ে কেউ মাথায় ঘামাচ্ছে না, বাস্তু এতটাই ইম্পর্টেন্ট। এতটাই ইম্পর্টেন্ট। হুম, বাস্তু ভিজিটে একটা তোমাকে বলছি, বাস্তু ভিজিটে গিয়ে ওরা বলছে যে ওদের একটা পেট ছিল, পেটটা ভীষণ মানে ওদের প্রিয় ছিল, মানে সবার আদরের পেট। হুম, হুম, তো ওরা তো একদিন মারা যাবে, একটা হুম, এজের পরে ওরা মারা যাবে। তো তার আগে কি হলো, ওই বাড়ির যে গৃহকর্তা ছিল সে ভীষণ ভালোবাসতো ওই পেটটিকে। হুম, তো গৃহকর্তা কোনো অসুস্থতার কারণে অল্প বয়সেই মারা গেল গৃহকর্তা। তো স্বাভাবিক পেটটা যেরকম করে, ওরা কুঁই কুঁই করে কাঁদে, চোখে হুম, প্রচুর জল ঝরছে, এরকম সিমটম। তো ওই বাড়ির ওরা বলছে যে মানে দেখবে এরা বাড়ির কোনো ব্যক্তি যদি বাইরে থেকে ঘরে আসে তার গায়ে পুরো এরকম ঝাঁপিয়ে পড়ে, তাই না? ঝাঁপিয়ে পড়ে ওরা লাফাতে থাকে, হুম, আদর করে, হুম, চাটে, এরকম করে। তো কিচ্ছু নেই, একটা ঘরের ভেতরে ওদের বলছে পেটটা তখন যেমনি একটা মানুষ দাঁড়িয়ে থাকতে যেরকম ও ঝাঁপায় ওইরকম ঝাঁপাচ্ছে আর ডাকছে। ওই যে গৃহকর্তাটা মারা গেছেন তিনি ওখানে প্রেজেন্ট আছেন, কিন্তু ওই যে কুকুর বেড়াল এরা দেখতে পায়, মানুষ দেখতে পাচ্ছে না। হুম, তো ওরা ওইভাবে ওকে দেখছে আর ওইভাবে লাফাচ্ছে আর ডাকছে। হুম, তখন তাড়াতাড়ি ওরা গিয়ে দেখছে যে ও এরকম এরকম ভাবে যেন কোনো মানুষের গায়ে উঠে ও লাফাচ্ছে আর ডাকছে। যে খানিকক্ষণ পরে ওরা গেছে, তা খানিকক্ষণ পরে আবার ও নর্মাল হয়ে গেছে। মানে এগুলো হচ্ছে ওই যে গৃহকর্তা মারা গেছে তার প্রেজেন্ট, এটা সে ওখানে উপস্থিত ছিল। মায়া কাটাতে পারিনি। হ্যাঁ, উপস্থিত ছিল এবং ওই যে কুকুর পোষ্য এরা তো দেখতে পায়, হ্যাঁ, ওদের এরা পাওয়ারটা অনেক দেখতে বেশি পায়, থাকে। হ্যাঁ। তো ওরা দেখতে পায়, এরকম বলছে একাধিকবার ওদের ওই পোষ্যটা দেখতে পেয়েছে তাকে। হুম, তারপরে একদিন পোষ্যটা মারা গেছে, বললো তারপর থেকে ওই বাড়িতে ওরা থাকতে পারছিল না। বলছে গা ছমছম করছে। দুই তিনজন মেম্বার বাড়িতে, হ্যাঁ, লোকজন, বিশাল বড় বাড়ি। বলছে যেখানেই ঘরে যাচ্ছি যেন একটা গায়ের মধ্যে একটা সেই শিউরে ওঠে না, ছম করে ওঠে, যেন হুম, বুকের হুম, ভেতরটা হুম, শিউরে উঠছে। বলছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রুমে একই ফিলিংস হচ্ছে। ওরা পুরো কাঁদছে। আমাকে ফোন করে যখন বলছে পুরো কাঁদছে, বলছে মা আমরা এই বাড়িতে না থাকতে পারছি না, ইমিডিয়েট কিছু একটা করতে হবে। তো বাস্তু ভিজিটের জন্য ওরা কল করেছিল, তখন আমি গিয়ে দেখলাম সত্যি দুটো আত্মাই ওখানে বিরাজ করছে। কুকুরটির আত্মা করছে আর হুম। ওই গৃহকর্তার আত্মা ওখানে বিরাজ করছে। আচ্ছা, এগুলো বোঝা যায় না? মানে আপনারা হ্যাঁ, বোঝা বুঝতে যায়। পারেন হুম, যে এন্টিটি থাকলে? হুম। বোঝা যায়। ওরা বলছে আমরা রান্নাঘরে রান্না করে খাবার-টাবার রাখছি, দেখছি মনে হচ্ছে পাশে এসে কেউ দাঁড়িয়ে আছে। হুম, দেখা যাচ্ছে না, মানে ফিল করছে কেউ যেন পিছনে যে এরকম তাকাচ্ছে, কিছু নেই। মানে দেখতে কিছু পাচ্ছে না, কিন্তু সে যে আছে হুম, সেটা ওরা পরিষ্কার ফিল করতে পারছে। কুকুরটি যেরকম ঘুরতো পায়ে, হ্যাঁ, হ্যাঁ, বলছে হ্যাঁ। বিছানায় শুতো, বলছে আমরা শুয়ে আছি মনে হচ্ছে পাশে শুয়ে আছে ও। কোথাও গিয়ে এটা তাদের হ্যালুসিনেশন নয় তো? না, হ্যালুসিনেশন হলে তো তারা অন্য কিছু ব্যবস্থা নিত। তাহলে তো সেটা কিওর হ্যাঁ, হয়ে যেত। তো সেটা ঠিক, তো হয়নি। ঠিক। তারপর কি হলো? তো বাস্তু ভিজিটে গেলাম, দেখলাম হ্যাঁ সত্যিই আছে। এখানে ওরা সত্যিই ঘোরাফেরা করছে এবং হুম, বাড়িতেই আছে। হুম, দুটো আত্মাই আছে। দুটো স্পিরিটই ওখানে আছে। তারপরে আমাদের বাস্তুর যে ক্রিয়া হয় সেই ক্রিয়া করে যজ্ঞ করে তারপরে প্রতিকার করে দিয়ে তারপরের দিন থেকে, মানে সেই দিন থেকে পুরো কিওর। বলল আর ওইগুলো কিচ্ছু হচ্ছে না, একদম ফ্রেশ। আর ওদের যে আতঙ্ক ছিল, ভয় ছিল, বলল কিচ্ছু হচ্ছে না এখন মা, কি বলবো।
মানে পুরো নর্মাল, স্বাভাবিক এবং খুব ভালো আছি। আচ্ছা, আপনার এই দীর্ঘ সাধন জীবনে হুম। এইরকম ঘটনা তো অনেক আছে। এরকম কোনো ঘটনা আছে প্রচুর। এই যেটা রিসেন্ট আমার কালীঘাট চেম্বারে একজন হ্যাঁ, মানে আমি এসছে এটাই জিজ্ঞাসা করছিলাম যে এসছে। তো চেম্বারের ও কোনো এসে আরকি ঘটনা? বলছে তোমার ভবানীপুরের ঘটনা। হ্যাঁ। ওর মোটামুটি 40 প্লাস এজ হয়ে গেছে হুম, ওর মহিলাটার। হুম, তো ও যখন অনেক ছোট ছিল, তার মানে ধরো ৩০-৩৫ বছর আগের কথা বলছে। তো ও বলছে ছোটবেলায় ওরা খেলা করত। সবাই বান্ধবীরা মিলে সন্ধ্যে হয়ে গেছে, বলছে একটা বাড়ি আছে, কেউ থাকে না বাড়িটায়। টয়লেট আছে বাইরে, গাছ আছে, আম গাছ আছে। তো বাড়িটা ছিল কোনো জমিদারদের। তো ওরা লুকোচুরি খেলা করছে। লুকোচুরি খেলা করছে যে সবাই লুকিয়েছে। তো ও বলছে যে আমিও লুকিয়েছি। তারপরে দেখি কে যেন ডাকছে আমাকে। বলছে তারপর আমি গাছে তাকিয়ে দেখি ২-৩ বার ডাকার পরে বলছে আমার বান্ধবীদের গলা ধইরা না ও আম গাছে তাকিয়ে দেখি বলছে লাল পাড় শাড়ি পরে বসে আছে। ও ১ম এ বুঝতে পারেনি। বলছে যে আমি ১ম এ বুঝতে পারিনি, ভাবছি বোধহয় কেউ আছে সত্যি। তারপরে আমার বান্ধবীরা শুনেছে আমি কার সাথে কথা বলছি। হুম, মানে ওর সাথে ওর কথোপকথন হচ্ছে। হুম। তখন ওরা শুনেছে ও কার সাথে কথা বলছে। ওরা তখন ছুটে এসে। তখন ও গাছের দিকে তাকিয়েছে। তাকিয়ে তো ওর তাকিয়েই আছে ও, ওর সঙ্গে কথা বলছে। তখন তারপরে বান্ধবীরা ডেকেছে, "কিরে তুই কার সাথে কথা বলছিস? আমরা তো এখানে।" তখন ও একটু চমকে গেছে। তারপরে বুঝতে পেরেছে, বলছে সন্ধে হয়ে গেছে তখন। তখন বলছে আমরা সবাই মিলে ছুট। আর দাঁড়ানোর সিন নেই। হচ্ছে ওটা জমিদার বাড়ি ছিল। হ্যাঁ, তো ওখানে পরিত্যক্ত। ওই সময় আর কেউ থাকতো না। হুম। তো ওই জমিদার বাড়ির কোনো মহিলা অপঘাতে মৃত্যু হয়েছিল। সে এখনো ওখানে বাস করে। পরিষ্কার। আমি বলছি, "ঠিক বলছো তো?" বলছে, "হ্যাঁ দিদি, আমি দেখেছি ভূত।" আচ্ছা, আপনার এরকম কোনো এক্সপেরিয়েন্স আছে? হুম, আমার ভূতের এক্সপেরিয়েন্স কম আছে, কিন্তু আমার ঠাকুরের এক্সপেরিয়েন্স প্রচুর আছে। শুনি একটু শুনি। তো তারাপীঠের এক্সপেরিয়েন্স বলছি তোমাকে। তারাপীঠে যখন আমি প্রথম যাই, হুম, ১ম দিন যখন আমি তারা মাকে দর্শন করেছি, ১ম জীবনে, হুম, তখন মায়ের দিকে যে আমি তাকাচ্ছি, আমি মায়ের দিকে তাকাতে পারছি না। একটা তীব্র জ্যোতি চারিদিকে ঠিকরে বেরোচ্ছে। আমি তাকিয়ে আবার চোখ নিচু করে, আবার চোখ মুছে আবার তাকিয়েছি। সেই ফিলিংসটা আমার ওই ফার্স্ট হয়েছে। তারপরে আর ওই জ্যোতি আমি দেখতে পাইনি মায়ের। ১ম বার ১ম দর্শন। ফার্স্ট জীবনে আমি যখন মায়ের দর্শন করতে গেলাম। কি মনে হয়েছিল আপনার? মা তো আছেন ওখানে, স্বয়ং মা আছে। এটা তো মানে বাস্তব। এটা তো অস্বীকারের কোনো প্রশ্নই নেই। হুম, হুম, তো এটা আমি নিজে ফিল করেছি যে মা সত্যি আছে। নাহলে ওই যে জ্যোতি, আমি তাকিয়ে থাকতে পারছিলাম না মায়ের দিকে। হুম। আর ওই জ্যোতিটা আমি আর পরে দেখিনি। ঠিক। আচ্ছা, তারাপীঠ নিয়ে কথা যখন উঠলো, হুম। তখন বলি আপনাকে সামনে তো কৌশিকী হ্যাঁ, অমাবস্যা কৌশিকী আসছে। অমাবস্যা খুব ভাইটাল একটা অমাবস্যা। কি আপনি সাজেশন হ্যাঁ, দেবেন? বলছি। তার আগে আরেকটা এক্সপেরিয়েন্স হ্যাঁ, বলি হ্যাঁ, হ্যাঁ, তোমাকে। হ্যাঁ। তো তারা মায়ের তো পদপাদ্য আছে। হুম, ওখানে মায়ের চরণ, ওখানে আলতা দেওয়া হয়, হুম, সিঁদুর দেওয়া হয়, পদ্ম ফুল দেওয়া হয়। তো আমি ওরকম মাকে দিয়েছি। দিয়ে প্রণাম করে পদ্মও দিয়েছি। দিয়ে একটা পদ্ম আমি বাড়িতে নিয়ে এসেছি। হুম, বাড়িতে নিয়ে এসে আমি যত্ন সহকারে রেখে দিয়েছি। একটা ঠাকুরের থালার মধ্যে আমি রেখে দিয়েছি মায়ের ওই পদ্মটাকে। তো তুমি বললে বিশ্বাস করবে না, ওই পদ্মটা ১ মাসের ওপরে পদ্ম যেমনি ছিল তরতাজা তেমনিই ছিল। ১ মাস? হ্যাঁ, ১ মাসের ওপরে। এটা কি করে সম্ভব? মানে মায়ের কিরকম কৃপা, হুম, এগুলো কোনো পবিত্র আত্মা, পবিত্র মানুষ ছাড়া এগুলো কোনোদিন ঘটবে না লাইফে। সত্যি তো, মানে ১ মাস একটা হ্যাঁ, পদ্ম কিভাবে তারপরেও আমি থাকবে? পদ্ম এনেছি, কই থাকেনি। হুম, কিন্তু ওই পদ্মটি আমার ১ মাসের ওপরে তাজা একদম, যেমন মানে সদ্য প্রস্ফুটিত তেমনিই ছিল। মানে এগুলো অলৌকিক ছাড়া জীবনে আর কিছু হতে পারে না। কত রকম এক্সপেরিয়েন্স হয় আমাদের। মায়ের আশীর্বাদ। হ্যাঁ, এবার এটা বলুন। হ্যাঁ, কৌশিকী অমাবস্যা তোমার ভাদ্র মাসে তো কৌশিকী অমাবস্যা প্রত্যেক বছর হয়, এবং বছরে যতগুলি অমাবস্যা আছে সবথেকে পাওয়ারফুল, সবথেকে শক্তিশালী, সবথেকে মানে ভালো অমাবস্যা হচ্ছে এই কৌশিকী অমাবস্যা। সেটা প্রত্যেক ভাদ্র মাসেই প্রতি বছর এটা আসে। তো এই বছর এসছে হচ্ছে তোমার ১০ই ১০ই সেপ্টেম্বর সেপ্টেম্বর। বৃহস্পতিবার। অমাবস্যা শুরু হচ্ছে সকাল ১০টা ১০ মিনিট থেকে। আর এই কৌশিকী অমাবস্যা নিষ্পত্তি হবে পরের দিন শুক্রবার ১১ই সেপ্টেম্বর
সকাল 8:58। লং টাইম এই অমাবস্যাটা থাকে, অন্য অমাবস্যা কিন্তু এত লং টাইম স্টে করে না। তো এই যে কৌশিকী অমাবস্যা, এই দিনকেই হচ্ছে বামাখ্যাপা তারাপীঠে তারামাকে দর্শন করেছিল, সিদ্ধি লাভ করেছিল। শ্বেত শিমুল গাছের তলায় বসে বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিল এবং তারামাকে তিনি দর্শন পেয়েছিলেন এই কৌশিকী অমাবস্যার দিন। এই দিনকে বলা হয় স্বর্গ এবং নরকের দরজা একসাথে খুলে যায় সাধক সাধিকাদের জন্য। আচ্ছা। এই সময় এই অমাবস্যায় তারাপীঠে মানে তুমি ঢুকতে পারবে না, এত ভিড়, মানে মহাকুম্ভের মতো যেরকম ভিড় ঠিক তেমনি ভিড়। তুমি শ্মশানেও ঢুকতে পারবে না, চারিদিকে যজ্ঞের চলছে, আর সাধক সাধিকারা তো সাধনার জন্য যেতেই হবে, আর সাধারণ মানুষরা অতিরিক্ত পরিমাণে এখন ভিড় করে ওখানে। আর এবং সেই যে ভিড়ের মধ্যে সাংঘাতিক নোংরামো চলে। তাই এখন সব মানুষরাই জানে যে আজকে কৌশিকী অমাবস্যা, যায় মায়ের কাছে চলে যায়, হ্যাঁ, কিন্তু মায়ের কাছে তো যাচ্ছে, মায়ের কাছে গেলেই সবকিছু হবে না। এখানে চুরি, ছিনতাই, মেয়েদের সঙ্গে নোংরামো সমস্ত কিছু হয়, প্রতি বছর হয় তারাপীঠ এই কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা, মানে এত ভিড় হয় তুমি কল্পনা করতে পারবে না। লাখো লাখো মানুষ, লাখো লাখ কি কোটি, পরের দিন নিউজে তুমি দেখবে এত কোটি টাকার সেল হয়েছে। প্রতি বছর বাড়ে, কমে না। তাহলে ওখানে কি করতে যাচ্ছে এরা? ঠিক, না হলে সেলটা হতো কোথা থেকে? কি করতে যায় মানুষ? মানে মায়ের জায়গাটা এত, মানে কি বলবো, নোংরা করে তুলছে কিছু মানুষ। কিছু মানুষ সাধনার নাম করে এই সমস্ত নোংরামোগুলো করছে, পবিত্রতা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে সাধনার জায়গা, তুমি ওইখানে ভিড়ের মধ্যে কি সাধনা করবে? অত লোকের মধ্যে কি সাধনা করবে? আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনি তো তারাপীঠে যান, কাজ করেন, যজ্ঞ করেন, আমাদের দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, স্ক্রিনে তো আপনার নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করার কি প্রসিডিউর আছে? যে নাম্বারটি স্ক্রিনে যাচ্ছে বলে দিচ্ছি, 7548032001। এই নাম্বারটিতে আমাকে সকাল 8টা থেকে রাত্রি 11টা পর্যন্তই পাওয়া যাবে, এবং ফোন আমি নিজেই রিসিভ করি, মানুষের সমস্যা শুনি। আমার নিয়ারেস্ট চেম্বার, যেগুলো যাদের কাছাকাছি চেম্বার আছে তারা চেম্বারে চলে আসবে, যেমন শিয়ালদা, কালীঘাট, দমদম, বালি, কৃষ্ণনগর, ব্যারাকপুর চেম্বারগুলোতে পেয়ে যাবে। আর যারা বাইরে আছে, মানে ইন্ডিয়ার মধ্যে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা অনলাইনের মাধ্যমে প্রেডিকশন এবং প্রতিকার দুটোই নিতে পারবে, এবং আমি প্রত্যেক দিনই বাইরের মানুষদের অনলাইনে প্রেডিকশন প্রতিকার দুটোই দিয়ে থাকি, এবং ইন্ডিয়ার বাইরের মানুষদেরও সেটা দিয়ে থাকি। কারণ এখন ইন্ডিয়ার বাইরে প্রচুর মানুষ থাকে, প্রচুর জায়গা থেকে ফোন আসে, ফ্রান্স, ইটালি, ইজিপ্ট, ইউকে, বাংলাদেশ, মানে কোথাও এমন কোনো জায়গা নেই যে যেখানে বাঙালি নেই, এবং আমাকে তারা ফোন করে। যে কোনো সমস্যার জন্য আমাকে ফোন করবেন, আমি ডাইরেক্ট কথা বলি, কোনো অসুবিধা নেই। আর প্রতিকার তো অনলাইনে পাঠিয়ে দেওয়া হয়, কোনো সমস্যা নেই। এই যে কৌশিকী অমাবস্যা বলছিলাম, কৌশিকী অমাবস্যায় যারা যারা কাজ করাতে চাইছেন আমার এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। কারণ কৌশিকী অমাবস্যায় যে কোনো সমস্যা, তুমি জীবনের যত কঠিন সমস্যাই হোক না কেন, এই অমাবস্যায় পাওয়ারটা এত হাই থাকে, তো তোমার কাজ সাকসেসফুল হবেই, 100% সাকসেসফুল হবে। কিন্তু কথা হচ্ছে, কেউ যদি বলে আমাকে বসিয়ে কাজ করাতে হবে, সেটা কিন্তু সম্ভব না। কারণ বলছি, এটা হচ্ছে গুপ্তবিদ্যা, তন্ত্রবিদ্যাটা কিন্তু সম্পূর্ণ গুপ্ত। এটা মানুষকে বসিয়ে তার সমস্যা কাটানো ছাটানো এগুলো কিন্তু হয় না, গুপ্তভাবে কাজ করতে হয়, এবং আমি সেটাই করি মানুষকে শো আপ করার জন্য। চলো তোমাকে তারাপীঠে নিয়ে গিয়ে বসিয়ে যজ্ঞ করে দেবো, এরকম বহু মানুষ তো ফোন করছে, বহু যজ্ঞ করেছে, বহু কিছু করেছে, কোনো রেজাল্ট পাইনি, কোনো রেজাল্ট পাইনি। তাহলে এই যে বলে যে তারাপীঠে আসুন, ওখানে কাজ হবে, যজ্ঞ হবে, এটা ফর শো, আই ওয়াশ হয় না। আসল হচ্ছে সাধক বা যে তান্ত্রিক, তার পাওয়ার থাকতে হবে তো। আর এটা তো গুপ্তবিদ্যা, তন্ত্র মানে কি? গুচ্ছবিদ্যা, গুপ্তবিদ্যা, এটা তোমাকে গুপ্তভাবে অ্যাপ্লাই করতে হবে। তোমাকে সামনে বসে তোমার কি কাজ করছি আমি? আমার বিদ্যা তোমাকে আমি দেখিয়ে করব আর সেটা কাজ হবে? আমার গুরু আমাকে বারবার বলে দিয়েছে, ক্লায়েন্টকে সামনে বসে কোনো কাজ করবে না, তোমার বিদ্যা যেন কোনো জায়গা কেউ দেখতে না পায়। যখন তুমি কাজ করবে, সেটা তোমার স্থানে, তোমার যে স্থানটাই বসে করবে, সেটার যে পাওয়ার, সেটার যে ঊর্জা, সেখানে যদি কত মানুষ আসছে, কত নেগেটিভ এনার্জি নিয়ে,
ঠিক কথা। এটা একদম আমি মানি। তো সেই জায়গাটা তো নষ্ট হয়ে যাবে। ঠিক। এটা একদম মানে যুক্তিসম্মত। আমি এটা খুব মানি। কারণ হুম। সবার এনার্জি বা সবার ওই বিশ্বাসটা থাকে না। না, ঠিক। একটা ভালো জিনিসও তুমি নোংরা ঢালতে, 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 হুম, ঢালতে সেই জিনিসটা তো নোংরায় পরিণত হুম, হয়ে যাবে, হুম, তাই না? হুম, হুম। ঠিক। তো কাজ আমার গুপ্তভাবেই হবে। কাউকে দেখিয়ে আমি কাজ করব না। সে যে কাজই বলুক, আমার কাছে আসতে হলে আসবে, না আসতে হলে আসবে না। আর বসিয়ে যেটা করা হয় স্রেফ আই ওয়াশ। কারণ মানুষই আমাকে ফোন করে যে আমি এতবার তারাপীঠে গেছি, আমাকে বসিয়ে কাজ করিয়েছে, এখানে হুম, করিয়েছে। কোনো রেজাল্ট পাইনি। তাহলে পেল না কেন? আসল কথা নিজের ভেতরে সাধক সাধিকার ভেতরে হুম, যে শক্তি সেটা যেন থাকে, যে সেই ব্যক্তি একটা ফুল দিলেও কাজ হয়ে যাবে। রামকৃষ্ণদেব, বামাখ্যাপা এরা কি হুম, বসে, বসে মানুষ নিয়ে ইয়ে করতো? বামাখ্যাপা একটা পায়ে লাথি মারল, ভালো হয়ে গেল। তার ভাগ্য খুলে গেল। বামাখ্যাপার যে শিষ্য ছিল শঙ্কর, হুম, শঙ্কর ভাই, উনি উনি অনেক বছর বেঁচে ছিলেন তারাপীঠে। বলছে উনি চা খেয়ে ওই খুঁড়িটা ফেলে দিল। হুম। ওই খুঁড়িটা যে কুড়িয়ে নিল তার ভাগ্য খুলে গেল। আচ্ছা, মানে এতটাই এত পাওয়ারফুল। পাওয়ার এদের। বামাখ্যাপার শিষ্য ছিল। হুম। যে তোমাকে একটু ছুঁয়ে দিল, মানে তার যে ছোঁয়াও যারা পেয়েছে তারা রমরমা ব্যবসা করছে এখন। এখনো আছে বাস্তবে। হচ্ছে একটা লাথি মেরে দিল, তার ভাগ্য খুলে গেল। হ্যাঁ, এটা আমিও শুনেছিলাম যে হাঁটতে পারত না। হুম। তাকে করেছিল অসুস্থ তারপর মানুষ, দৌড়ে, এক দৌড়ে চড় চলে মেরে যেত। দিল, একটু ইয়ে করে দিল, দুটো গালিগালাজ দিয়ে দিল, ঠিক হয়ে গেল। এরকম কলকাতার মধ্যেও আমার দুজন জানা আছে। উনি ওই শঙ্কর ভাইয়ের সংস্পর্শে এসেছিলেন। তার ব্যবসা মানে তুমি বলবে না, কাস্টমার মানে বাইরে দোকান বন্ধ, বাইরের লাইন দাঁড়িয়ে আছে। এতটা কেউ তাকে দমাতে পারছে না। আচ্ছা, আপনি আমাদের দর্শকদের হুম। যদি কিছু রেমেডি দেন যেগুলো বাস্তব জীবনে চলার ক্ষেত্রে আমাদের কাজে লাগে, তাহলে আমাদের দর্শকরা খুব উপকৃত হয়। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, রেমেডি বলতে এগুলো টোটকা। দেখো, হ্যাঁ, টোটকা তো টোটকাই হয়। হ্যাঁ, আর রেমেডি, রেমেডি। রেমেডি। রেমেডি করতে গেলে তাকে ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। হুম, তার কি কারণে কি হচ্ছে, তার জন্মছক আমাকে সেটা প্রেডিকশন নিতে হবে। হুম, সেটা কোথা থেকে আসছে, সমস্যাটা কোথা থেকে আসছে সেটা আগে দেখতে হবে। ধরো তোমার একটা চৌবাচ্চায় ৪ টে গর্ত আছে। তাহলে সেইখান দিয়ে যদি চারদিক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আমি জানি না। আমি তোমাকে জল ঢালতেই আছি, ঢালতেই আছি। আমি চৌবাচ্চায় যে ৪ টে গর্ত আছে সেটা তুমিও জানো না, আমিও জানো না। হুম, তাহলে জল তুমি যতই ঢালছো, জল তো বেরিয়ে যাচ্ছে। কোনো সলিউশনই হবে না, হুম, চৌবাচ্চায় জল দাঁড়াবে না। হুম, তো ১ম এ যে ব্যক্তি সমস্যায় আছে তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে তাকে প্রেডিকশন করতে হবে যে কেন এটা হচ্ছে। যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না বলতে পারে, কারণ ম্যাক্সিমামই জানে না, আগেকার যুগের মানুষের এগুলো নেই, সেগুলোর জন্য অন্য পদ্ধতি আছে, সেভাবে দেখে আগে দেখতে হবে। আচ্ছা, তারপরে কি উপায় সেটা তাকে করতে হবে। আর তুমি টোটকা বলছো, দেখো টোটকা বলতে এখন মানুষ তো সবসময় টোটকা চাই, যে এটা করে যদি আমি ভালো হয়ে যেতে পারি বা আমার ডেভেলপমেন্ট হয়। হুম, তো সৌভাগ্য সবাই চায়। আর আমাদের জীবনে প্রত্যেকেরই কিছু না কিছু দুর্ভাগ্য তো জীবনে আসেই। আছেই, হ্যাঁ, জীবনে যেমন অন্ধকার আসবে, তারপরে কিন্তু আলো আসবে। সূর্য যেমন দিনের বেলায় আলো দিচ্ছে, আবার রাত হয়ে গেলে অন্ধকার হয়ে যাচ্ছে। তো মানুষের জীবনও তাই। যখন তার জন্ম ছক অনুযায়ী ভালো সময় আসে, গ্রহ নক্ষত্রেরা ভালো ফল দেয়, তোমার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এগুলো যখন ভালো সময় দিয়ে দেয়, তখন তাকে আর পিছন ফিরে তাকাতে হয় না। সে একদম স্মুথলি লাইফটা নিয়ে চলে যায়। তো সৌভাগ্যের জন্য যদি অর্থের প্রয়োজন হয়, দেখো রাহু আমাদের ফটকা একটা দান দেয়। রাহু যদি খুব অ্যাক্টিভ থাকে, পজিটিভ থাকে, তাহলে ফটকা দান তুমি পেয়ে যাবে। তো রাহুকে অ্যাক্টিভ করতে গেলে একটি টোটকা বলে দিই। সকালে মাছ, মাছেদেরকে খাওয়াতে হবে। আচ্ছা, সেটা আটার গলি বা মুগ ডাল সিদ্ধ করে গলি বানিয়ে, ছোট, ছোট হুম, গলি বানিয়ে এভরিডে সকালবেলা উঠে কোনো পুকুরের ধারে যেখানে মাছেরা থাকে, তোমাকে প্রতিদিন ওদেরকে খাবারটা দিতে হবে। তাহলে কি হবে? তোমার ওই ভাগ্যের দরজাটা খুলবে এবং অর্থ আসবে। রাহু অ্যাক্টিভেট হয়ে যাবে। রাহু অ্যাক্টিভেট হয়ে যাবে। আচ্ছা, আবার তুমি যদি অনেক প্রাণীকে একসাথে খাওয়াতে পারো, সেটা অনেক মানুষকে খাওয়ানোর হয়তো তোমার সামর্থ্য নেই, থাকে হুম, না। হুম, তাহলে কি করবে? অনেক প্রাণী দরকার। আমি কিন্তু মানুষ বলিনি। হুম, প্রাণীকে খাওয়াতে হবে।
তো অনেক প্রাণী হলে কে আছে? দেখা যাচ্ছে পিঁপড়ে। পিঁপড়ে লাইন করে প্রচুর কয়েকশো কয়েক হাজার পিঁপড়ে খাওয়া হয়ে যাবে। হুম, তাহলে তুমি গুড়, আটা একটু কড়াইতে নেড়ে নিয়ে ওইগুলোকে বা চিনি বিভিন্ন স্থানে স্থানে দিয়ে যাবে যেখানে পিঁপড়েরা থাকে। ওগুলো প্রত্যেকদিন দিতে থাকো, মানে হাজার হাজার পিঁপড়ে ওগুলো খাবে। খেলে কি হবে? তোমার ভাগ্য 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 ফিরবে, তোমার কাছে অর্থ আসবে। এটা কত সহজ একটা রেমেডি, মানে আমি এটা জাস্ট ভাবতে পারছি না যে কিভাবে এটা ক্যালকুলেট হয়, পিঁপড়েকে খাইয়ে কিভাবে ভাগ্যের দরজা হুম। খোলা যায়। মানে সত্যি তো পিঁপড়েরাও তো প্রাণী, ওদেরও তো হ্যাঁ, প্রাণ ওদের তো আছে। খিদে পায়, ওদের তো খিদে পায়। হ্যাঁ, এবং ওরা যখন পেটটা ভরে খাবারটা পায় তখন তো ওরা সন্তুষ্ট হয়। এবং সেই সন্তুষ্টিটা কার জন্য হলো? তোমার জন্য হলো। তার যে আশীর্বাদটা কোথায় গেল? তোমার উপরে চলে গেল। হ্যাঁ, এটা এটা খুব সুন্দর বললেন আপনি। এটা সত্যি, মানে আমাদের চারপাশেই কত হুম। ছোট, ছোট জিনিস আছে আমরা স্কিপ করে যায়, স্কিপ জানি না। করে যাই। না জানার কারণে। ঠিক, তোমার হাজার হাজার টাকার রেমেডিও দরকার নেই। এগুলো করে দেখো না কি হচ্ছে। ঠিক। কিন্তু তুমি যদি ধরো অলসভাবে জীবন হুম, কাটাতে চাও যে হুম, না, না এসব কে করবে? কে সকালবেলা গিয়ে মাছকে খাবার দেবে? বড়, বড় বিজনেসম্যানরা ওরা মানে এভরিডে সকালে উঠে মাছকে খাবার দেয়। ওরা পুকুরের ধারে চলে যাবে, জলাশয়ের ধারে চলে যাবে, মাছকে খাবার দেবে। দেখবে সিনেমাতে দেখতে পারবে, দেখাতো আগে যে হুম, মাছকে খাবার দিচ্ছে। তো অনেক কিছুই আছে আমাদের মধ্যে যেগুলো সাধারণ মানুষ হয়তো জানে না। হুম। তো এগুলো ছোট, ছোট উপায় দিয়েও নিজেকে অনেক, অনেক ভালো রাখা যায়। আচ্ছা, অনেকে বলে যে বাড়িতে নাকি অ্যাকোরিয়াম রাখতে নেই। হুম। এটার বাস্তুর উপর নাকি এফেক্ট করে অনেক দেখো সময়। এটা বিভিন্ন মত। কেউ বলে বাস্তুতে অ্যাকোরিয়াম রাখা খুব ভালো। হুম, মাছ সৌভাগ্য। ওটা কি মাছ? ওটা তো বিদেশি মাছ। বিদেশি মাছ তাকে ওই কি খাবার-টাবার হ্যাঁ, দিয়ে হ্যাঁ, রেখে হ্যাঁ, দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওই মাছগুলোকে আটকে রেখে দিয়েছে। ওখানে একটা জলের ড্রাম। এবার তার একটা দিক আছে। সেই দিক মেনেও তোমাকে অ্যাকোরিয়াম হুম, রাখতে হবে। আচ্ছা, আমি অ্যাকোরিয়ামের পক্ষপাতী নই। আচ্ছা। আমি এটাই বিশ্বাসী নই যে অ্যাকোরিয়াম রাখলে ঘরে শুভ হবে। আমি একদম আমার চোখে দেখেছি যাদের, যাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে তাদের কোনো উন্নতি হয়নি। এবার আমার সঙ্গে দ্বিমত হতেই পারে। হুম। কিন্তু আমি দেখেছি যে তাদের কোনো ডেভেলপমেন্ট নেই। ঘরের মধ্যে বড়, বড় অ্যাকোরিয়াম রেখে দিয়েছে। আচ্ছা, আপনাকে অনেক, অনেক ধন্যবাদ এত রেমেডি দেয়ার জন্য। আমি আবার ঘুরে ফিরে সেই একই জায়গাতে আসছি, হুম, যেটা আমাদের দর্শকরা বারবার শুনতে চান। হুম, আপনার এত অভিজ্ঞতা সাধারণ জীবনের বা বাস্তু ভিজিটের, যদি একদম। কোনো ভৌতিক আরো অভিজ্ঞতা থাকে আমাদের যদি একটু শেয়ার আচ্ছা, আচ্ছা। করেন। হ্যাঁ, ভৌতিক অভিজ্ঞতাগুলো খুব মানে দাগ কাটে মনে। এমনিতে তো বাস্তুর দিকে বাস্তুতে যদি কোনো দিক হুম, ভুলভাল হয়ে যায় তাহলে তো তার একটা লাইফে সর্বনাশ হয়েই যায়। হুম, তার উপরে আবার ভৌতিক ব্যাপারগুলো ঘটে। হুম, তো রিসেন্ট তোমার এন্টালি থেকে একটা মহিলা আমাকে ফোন করলেন যে, "দিদি আমাদের অনেক পুরনো বাড়ি, ওদিকে পুরনো বাড়িগুলো আছে। তো বাড়িতে আমরা দীর্ঘ প্রায় ৬০-৭০ বছর ধরে ওই বাড়িটাই ওরা বসবাস করে। হুম, অনেকটা এরিয়া নিয়ে বাড়ি। বাড়ির ভেতরে অনেক গাছও আছে। তো ওরা ভাড়া দিত, একসময় ভাড়া দিত। নিচের ঘরগুলো ভাড়া দিত। কোনো এক সময় ওই বাড়িতে কোনো এক মহিলা আত্মহত্যা করে। মানে স্বামী-স্ত্রী ছিলেন। বলল খুব ভালো ছিল কিন্তু হঠাৎ করেই তার স্ত্রীটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। এই যে আত্মহত্যা করল, আত্মহত্যা করার পরে তো তার হাসব্যান্ডই তো বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে হুম, গেল। হুম, ওরা অন্য ভাড়া যখন এসছে বলছে, ১ম ভাড়াটিয়া এসছে। বলছে ভাড়াটিয়া ১ম দিন ঢুকেছে। বলছে আমাদের দেওয়ালে আলমারি ওয়ারড্রোব করা আছে। বলছে ১ম রাতেই তারা পরের দিন সকালে বলছে যে আলমারির মধ্যে কে যেন ধাক্কা দিচ্ছে। তো ওরা ১ম এ অতটা ইয়ে করেনি। ভেবেছে বোধহয় আশপাশ থেকে অনেক কিছুই রাত্রে বেলা আওয়াজ হতে পারে, উপর নিচ বা আশপাশে আওয়াজ আসতে পারে। তো ১ম দিন ওরা এরকম নাকি ফিল করেছে। সকালবেলা আর বাড়িওয়ালাকে কিছু বলেনি। বলছে নেক্সট দিন, পরের দিনও সেই রাত্রিবেলা সেই সেম আওয়াজ হয়েছে। আলমারির ভিতর থেকে কে ওরম ধাক্কা দিচ্ছে। তারপরে ওরা স্বাভাবিক একটা ভেবেছে, কি ব্যাপার এরকম হচ্ছে আওয়াজটা ঘরে। তারপরে দিন ৭ পরে বলছে বাড়িওয়ালাকে বলেছে ওরা। হুম,
যে দিদিভাই এরকম তো আমরা শুলে এই কদিন থেকে এরকম একটা আওয়াজ পাচ্ছি। কিন্তু আওয়াজটা কোথা থেকে আসে? আপনারা কি ওপরে রাত্রেবেলা কিছু করেন কি বৃত্তান্ত? তখন ওরা কি বুঝতে পেরেছে ব্যাপারটা। তখন ওরা অতটা ওদেরকে আর বলেনি কিছু। বলছে, "হ্যাঁ, আশপাশে অনেক আওয়াজ হয়তো হতে পারে।" গেল। তো আওয়াজটা হয়। তো বলছে এরকম দিন যেতে একদিন ওই বাড়িতে যারা ভাড়া ছিল বলছে, রাত্রিবেলা যে ঘরের লাইট অফ আছে, অফ করে ওরা আর কি কোথাও গেছে হুম, হুম, বাইরে-টাইরে। হুম, বলছে এসে দেখছে পুরো বাড়ি ওলঠাল করা এবং লাইট জ্বলছে। তো চোর আসেনি, কিচ্ছু না, দরজা লক, সবকিছু লক। যে কি ব্যাপার? আমরাই কি ভুল করে লাইট জ্বেলে গেছিলাম? কিন্তু বাড়ি পুরো ওলঠাল। মানে চাদর ওল্টানো, বিছানার চাদর ছড়ানো ওল্টানো, ছিটানো চারদিকে। ছড়ানো-ছিটানো এরকম ব্যাপার। তখন ওরা একটু ভয়ই পেয়েছে। আবার বাড়িওয়ালাকে বলেছে যে, "এরকম ব্যাপার হয়েছে। দিদি কালকে তো আমরা গেছিলাম, লাইটগুলো অফ ছিল। তারপরে এসে দেখছি লাইটগুলো জ্বলছে এবং বিছানাপত্র সমস্ত উল্টানো-পাল্টানো কিরকম যেন একটা কি।" তারপরে ওরা বাড়িওয়ালা তবুও বলছে, আমি বলিনি এই যে এরকম একটা সুইসাইড হয়েছিল। হুম, তারপরে তখন ওরা ওরকম বলল ১ মাস মতো থেকেছে এবং প্রত্যেকদিন এইভাবে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি ওদের সাথে হয়েছে। তারপরে ওরা বাড়ি ছেড়ে চলে গেছে। হুম, বলছে তারপরে আবার কিছু অল্প বয়স্ক ছেলে-মেয়ে ওরা যে পড়াশোনা করে হুম, থাকে হুম, হুম, ঐরকম এসছে। বলছে ৪-৫ টা মেয়ে ওই বাড়িটা ভাড়া নিল। পড়াশোনা করবে, থাকবে বলে। বলছে ভাড়া নিল। তো ওরা রাত্রিবেলা বলছে কে যেন আওয়াজ করে ডাকছে। ওরা প্রতিদিন এটা শুনছে কে যেন ওদেরকে আওয়াজ করে রোজ ডাকছে। তো যেহেতু ৪-৫ টা মেয়ে আছে একসাথে থাকে ওরা। তো ও বলছে, "তুই ডেকেছিস?" এ বলছে, "তুই ডেকেছিস?" বলছে, "না তো আমরা রাত্রেবেলা কেন ডাকতে যাবো?" হুম, বলছে, "তাহলে কে ডাকছিল?" এরকমভাবে ডাকছে প্রত্যেকদিন। ওটা ফিল করেছে। তারপরে একটি মেয়েকে বলছে, "আমি বাথরুম থেকে বেরোচ্ছি, পিছন থেকে এরম ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।" এরপরে ওরা বুঝতে পেরেছে যে কিছু নিশ্চয়ই ব্যাপার আছে, তাহলে তো আমরা এই বাড়িতে থাকতে পারবো না। তখন ওরা বাড়ি ছেড়ে চলে গেছে। তারপর ওই বাড়িতে কেউই থাকতে পারে না এরকম ভৌতিক ব্যাপার-স্যাপারের জন্য। যেহেতু ওখানে একটা ডেথ হয়েছিল। হুম, তারপরে ওই দিদিভাই ডেকেছিল। বলছে, "এতদিন আমার বাড়িটা মানে বন্ধ ছিল। কিন্তু খুব সুন্দর ঘর একদম রেনোভেশন করা। কিন্তু ওরা আর ভাড়া দেয়নি। তো গিয়ে দেখলাম যে নেগেটিভ এনার্জি এখনো আছে। মানে তার মুক্তিই হয়নি। যেহেতু অপঘাতে মৃত্যু হয়েছে ওখানেই গলায় দড়ি আটকে আছে। ওখানেই সে আছে।" কারণ হচ্ছে ওই যে হাসব্যান্ড ওয়াইফ ও বিয়ে করে ফার্স্ট ওই বাড়িটাই এসেছিল। মানে ওই বাড়িটা ওর স্মৃতি হুম, থেকে গেছে। থেকে গেছে। তারপর কি হলো? তারপরে আমরা যেরকম যজ্ঞর মাধ্যমে কাজ তন্ত্রক্রিয়া করে হুম, ওটা নেগেটিভ এনার্জি গুলো যাতে চলে যায় হুম, এবং বাস্তু পুরো বন্ধন করে দেওয়া হয়েছে। হুম। এই তো তোমার মাস ৫ এক হবে হয়তো। আচ্ছা। মানে খুবই তারপরে রিসেন্ট। হ্যাঁ, রিসেন্ট। তারপরে আমি বললাম, "এবার আপনি ভাড়া-টাড়া দিতে পারেন। আশা করি কোনো অসুবিধা হবে না।" বলল, "হুম, ঠিক আছে তাহলে আমি এবার এগো।" তো ভাড়া এসছে। বলল, "কিচ্ছু কেউ কিছু আর বলেনি। নরমাল হয়ে গেছে। নরমাল। থাকবে না। কারণ এইগুলো আমরা যখন কাজ করব, হুম, সাথেই বেরিয়ে যাবে। এবং বাস্তু এমনভাবেই বন্ধন করে দেওয়া হয় যাতে আর কোনো নেগেটিভ এনার্জি আর ওইখানে প্রবেশ করতেই পারবে না। আচ্ছা। অনেক, অনেক ধন্যবাদ গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য। এতটা সময় আমাদের দেয়ার জন্য। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডার এই পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর আপনারা যারা ভাবছেন গায়ত্রী মায়ের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে তো নাম্বার রইলো, ডেসক্রিপশনেও নাম্বার রইলো। এছাড়া যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করলে আমরা আপনাকে গাইড করে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার।